এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছি নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আওয়ামী লীগের ইশতেহারে দুর্নীতি নির্মূলের অঙ্গীকার, ভোটে জিততে দলীয় ঐক্য চান শেখ হাসিনা। গণতন্ত্র আইনের শাসনে জোর দিচ্ছে বিএনপি, যুদ্ধাপরাধের বিচারে ঐক্যফ্রন্টের সঙ্গে আলাদা অবস্থান। মিরপুরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আরিফুলের, অতিরিক্ত শট নয়, নজর দিচ্ছেন ক্যালকুলেটিভ ক্রিকেটে। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে আওয়ামী লীগ বিএনপির ইশতেহার। মতামত পাঠাতে ফেসবুক আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। সমৃদ্ধ বাংলাদেশ করতে আবারও দেশ পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 21টি বিশেষ অঙ্গীকারে সাজানো ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদক নির্মূল, আগামী 5 বছরে জিডিপি শতকরা 10 ভাগে উন্নীত করা, দারিদ্র্যকে শূন্যের কোঠায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইশতেহার ঘোষণা করেন। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠান। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, এই স্লোগান সামনে রেখে ইশতেহার পড়েন দলীয় সভাপতি শেখ হাসিনা। শুরুতে আওয়ামী লীগ সভাপতি বিগত 10 বছরে গড়ে ওঠা অদম্য বাংলাদেশের বর্তমান অবস্থানের কথা তুলে ধরেন। আজকে বাংলাদেশ আর্থিক দিক থেকে যেমন শক্তিশালী, তেমনি মানসিকতার দিক থেকে অনেক বলিয়ান। বিগত 10 বছরে জাতীয় সংসদই সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের চলমান প্রক্রিয়াকে আরও জোরদার করা হবে। জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। ইশতেহার পাঠে শেখ হাসিনা গ্রাম উন্নয়ন, তরুণ যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দেন। প্রতি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করব। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেব। আগামী 5 বছর দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। পাকা সড়কের মাধ্যমে সকল গ্রামকে জেলা, উপজেলা, শহরের সঙ্গে সংযুক্ত করা হবে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বদ্বীপ পরিকল্পনা, মুক্তিযোদ্ধা, সংখ্যালঘু, নৃগোষ্ঠীর সুরক্ষা, শক্তিশালী পররাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমের সুরক্ষার বিষয় ইশতেহারে তুলে ধরা হয়। 2041 সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। দারিদ্র্যের হার নেমে যাবে শূন্যের কোঠায়। এছাড়া সশস্ত্র বাহিনীকে শক্তিশালী ও বিতর্কের ঊর্ধ্বে রাখা সহ 35টি প্রতিশ্রুতি তুলে ধরা হয় ইশতেহারে। এসব বাস্তবায়নে আগামী নির্বাচনে জয়ী হতে জনগণের সহযোগিতা চান শেখ হাসিনা। মানুষ মাত্রই ভুল হয়। কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। 11 জাতীয় সংসদ নির্বাচনের 11 দিন আগে ইশতেহার প্রকাশ করল আওয়ামী লীগ। আপনারা নৌকায় ভোট দিন, আমরা আপনাদেরকে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করে দেব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনী প্রচারে প্রথম ভিডিও কনফারেন্সে ভোটও চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সব সুবিধার বাইরে থেকে এই রাজনৈতিক কর্মসূচিতে বান্দরবান ও কিশোরগঞ্জের জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। বীর বাহাদুর ও শহীদ সিং নির্বাচনী প্রচারে প্রথমবার ভিডিও কনফারেন্সে নৌকার জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকারি কোনো সুবিধা ব্যবহার না করে 10 বছর পর ধানমন্ডির নিজ বাসভবন সুধা সদন থেকে রাজনৈতিক কার্যক্রমে অংশ নেন তিনি। ভিডিও কনফারেন্সে বান্দরবান ও কিশোরগঞ্জের জনসভায় যোগ দেন শেখ হাসিনা। নবভোটাররা আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, সেদিন যেন আমরা সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। আর
বান্দরবানের ভোটারদের উদ্দেশ্যে দেয়া ভাষণে আওয়ামী লীগ সভাপতি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে তার সরকার। আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করলে জেলার পর্যটন সহ সব খাতের উন্নয়নে আরও সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। এই বান্দরবান হবে একটা উন্নয়নের রোল মডেল, পর্যটনের রোল মডেল। নৌকা মার্কায় ভোট চাই, কি দেবেন তো ভোট সবাই? আমার তরুণ প্রজন্ম। এরপর ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জের জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি। অসুস্থ থাকায় জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়া কিশোরগঞ্জের বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলীয় নেতারা বক্তব্য দেন। আশরাফ ভাই হয়তো অনুপস্থিত, কিন্তু এই অনুপস্থিত আশরাফ ভাই উপস্থিত আশরাফ ভাইয়ের চাইতে শক্তিশালী মাননীয় হাওরের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন আওয়ামী লীগ প্রধান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে 30শে ডিসেম্বর নতুন প্রজন্ম সহ সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। যেখানে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এক হয়ে কাজ করবেন। বিশেষ করে যেহেতু সৈয়দ আশরাফ অসুস্থ, তা আমি অনুরোধ করব যে সকলে মিলে তার জন্য কাজ করে যাবেন, যেন সে নির্বাচনে জয়ী হয় এবং সুস্থ হয়ে আমাদের কাছে যেন ফিরে আসে। তাই তার জন্য আপনারা দোয়া করবেন। প্রতিটি ভিডিও কনফারেন্সের জনসভায় স্থানীয় ভোটার এবং দলীয় নেতা কর্মী সমর্থক বর্ণিল সাজে অংশ নেন। পরের কর্মসূচি অনুযায়ী কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও পিরোজপুরের ভিডিও কনফারেন্সে গণসংযোগ করবেন শেখ হাসিনা। সেই আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে টানা দুইবারে বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান সহ 19 অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ক্ষমতায় গেলে জনগণের মালিকানা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। প্রথম 3 বছরে 2 লাখ লোককে সরকারি চাকরি দেওয়ার কথা বলছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ইশতেহার ঘোষণা করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের 11 দিন আগে 19 দফা ইশতেহার ঘোষণা করল বিএনপি। ইশতেহারে গণতন্ত্র ও আইনের শাসন, বিচার বিভাগ, মত প্রকাশের স্বাধীনতা সহ বেশ কিছু বিষয়ে অঙ্গীকার করেছে দলটি। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। এর মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, গণভোট পদ্ধতির পুনঃপ্রবর্তন, সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ, ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইন এবং বিশেষ ক্ষমতা আইন 74 বাতিল, বেকার ভাতা প্রদানের প্রতিশ্রুতি রয়েছে। ঐক্যবদ্ধ, সকলের অন্তর্ভুক্তি এবং প্রতিহিংসাহীনতা এই মূলনীতির ভিত্তিতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সংবিধানের এই নীতির ভিত্তিতে সরকার পরিচালনায় যাবতীয় পদক্ষেপের ভিত্তি হবে রাষ্ট্রের মালিকদের মালিকানা সুদৃঢ় করা। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে। সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে। একাধারে পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করা হবে। মন্ত্রিসভা সহ প্রধানমন্ত্রীকে সংসদের কাছে দায়বদ্ধ থাকার সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চলাচলের কারণে সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও রয়েছে বিএনপির ইশতেহারে। এছাড়া প্রথম 3 বছরে দুর্নীতিমুক্ত ব্যবস্থায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে 2 লাখ লোককে চাকরি দেওয়ার কথা বলেছে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জোটবদ্ধ নির্বাচন করলেও যুদ্ধাপরাধীদের বিচার, ভারতের সঙ্গে সম্পর্ক সহ বেশ কিছু ইস্যুতে ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির ইশতেহারে মিল নেই। এছাড়া আরও কিছু বিষয়ে রয়েছে আলাদা অবস্থান। আর দুই পক্ষই নির্বাচনী প্রচারে খালেদা জিয়ার মুক্তির ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেও ইশতেহারে এই বিষয়ে কিছু উল্লেখ নেই। একাদশ সংসদ নির্বাচনে সরকার গঠন করতে পারলে জাতীয় ঐক্যফ্রন্ট কি করবে তা জানিয়ে সোমবার 35 দফার ইশতেহার ঘোষণা করে এই জোট। কার্যকর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এর পরদিনই ঐক্যফ্রন্টের শরিক বিএনপি 19 দফার নিজস্ব ইশতেহার দিয়েছে। বিএনপি একটি উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চায়। একসঙ্গে নির্বাচনে অংশ নিলেও ঐক্যফ্রন্ট আর বিএনপির ইশতেহারের বেশ কিছু বিষয়ে রয়েছে স্বতন্ত্র অবস্থান। যুদ্ধাপরাধীদের বিচার চলমান রাখার কথা বলছে ঐক্যফ্রন্ট। তবে বিএনপির ইশতেহারে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানোর প্রসঙ্গ থাকলেও নেই যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে কোনো অঙ্গীকার।
ঐক্যফ্রন্ট সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়ার কথা বলছে। তবে বিএনপি ভারতের কথা উল্লেখ না করে পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা, মেঘালয়ের জনগণের সঙ্গে যোগাযোগ সহজ করার প্রতিশ্রুতি দিচ্ছে। ঐক্যফ্রন্ট প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বললেও এ বিষয়ে বিএনপির ইশতেহারে কিছু নেই। বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করতে চায় বিএনপি। আর ঐক্যফ্রন্টের ইশতেহারে আছে বিভাগীয় সদরে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ গঠনের প্রতিশ্রুতি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে শর্ত সাপেক্ষে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চায় বিএনপি। আর এক্ষেত্রে ঐক্যফ্রন্ট বলছে ৭০ অনুচ্ছেদ সংশোধন করলেও অনাস্থা ভোট এবং অর্থ বিলের ক্ষেত্রে সংসদ সদস্যদের দলের সঙ্গেই থাকতে হবে। বর্তমানে চলমান কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছে ঐক্যফ্রন্ট। তবে বিএনপির ইশতেহারে এ বিষয়ে কিছু উল্লেখ নেই। ঐক্যফ্রন্ট রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প পুনর্মূল্যায়নের অঙ্গীকার করলেও বিএনপির এ বিষয়ে কোনো বক্তব্য নেই। তবে সরকারি চাকরিতে বয়সসীমা উঠিয়ে দেয়া, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ বেশ কিছু ইস্যুতে একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি ও ঐক্যফ্রন্ট। দেশের অর্থনীতিকে গড়তে হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একই ধরনের বিষয় থাকলেও রিপোর্টে আমরা যেমনটি দেখছিলাম আসলে অনেকগুলো বিষয় দুই পক্ষের মধ্যে কিছু অমিল অথবা কিছু বিষয় আলাদা রয়েছে। বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গটি, যেটি ঐক্যফ্রন্টের ৩২তম দফায় যেটি বলা হয়েছে যে যুদ্ধাপরাধের বিচার, কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে বিষয়টি সম্পর্কে একেবারেই নীরবতা পালন করা হয়েছে। সেটি আছে। আমার কাছে মনে হয় যুদ্ধ অপরাধীর বিচার কার্যক্রম চলবে বলে যে জাতীয় ঐক্যফ্রন্ট যে ঘোষণা দিয়েছে, বিএনপি কার্যত সেই বিষয়ে নীরব থেকে তারা জানিয়ে দিল যে তারা আসলে তাদের জোটের, বৃহত্তর জোটের ২০ দলীয় জোটে যে জামাত ইসলামী আছেন, যদিও তারা নিজ মার্কায় নির্বাচন করতে পারছে না নিষিদ্ধ হওয়ার কারণে, তাদের ধানের শীষে নির্বাচন করলেও যুদ্ধ অপরাধ বিষয়ে এখন কোনো কিছু বলে বিএনপি কাউকে আসলে বিব্রত করতে চায় না, বা তার জোটের দলের লোকজনকে বিব্রত করতে চায় না। তবে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লেগেছে যে যুক্তফ্রন্ট বা বিএনপি তারা দুটি পক্ষই তাদের ইশতেহারে রোহিঙ্গাদের বিষয়ে একরকম নীরব থেকেছে। যুক্তফ্রন্ট যদিও বা ঐক্যফ্রন্ট, রাইট, জাতীয় ঐক্যফ্রন্ট যদিও নিকটতম অন্যতম প্রতিবেশী মায়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে সেটি বলছে, রোহিঙ্গা বিষয়টি সেখানে নাই। আর বিএনপি কিন্তু এই বিষয়ে আসলে কিছুই মানে বলে নাই, এবং তারা পররাষ্ট্র বিষয়ে যে বিষয়গুলিকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এখানে আসলে মিয়ানমার বিষয়ে আলাদা কোনো রকম কোনো কথাই নেই। তার মানে এই ক্ষেত্রে কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির যে আসলে কি ইচ্ছা সেটি খুব ভালো বোঝা যাচ্ছে না। ঐক্যফ্রন্ট যদিও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যদিও বলছে যে সকলের সাথে সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক জোর দেওয়ার কথা, প্লাস চীনের সাথে যে ওয়ান বেল্ট ওয়ান রোডের যে সকল প্রকল্প লাভজনক বিবেচিত হবে, মানে ওভার ওয়ান বেল্ট ওয়ান রোড, সেগুলির ব্যাপারেও তারা বিবেচিত হবে, সেগুলি বাংলাদেশে যুক্ত হবে, সেটা তারা বলছে। কিন্তু সেখানে স্পষ্টত আমরা দেখছি যে বিএনপির অবস্থানটা, আমি জানি না এই অবস্থানটা আমি একটু পড়ে শোনাতে চাই। বাংলাদেশের সঙ্গে লক্ষ্য করুন, বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সংযোগ বৃদ্ধি করা হবে, অন্যান্য দেশের সংযোগ বৃদ্ধি করা হবে, এবং বাংলাদেশের জনগণের সঙ্গে দেখেন এখানে পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা, মেঘালয়, ভারতের 4টি অঙ্গরাজ্যের কথা বলা হচ্ছে। এই 4টি অঙ্গরাজ্যের বাংলাদেশের জনগণের সঙ্গে এই 4টি অঙ্গরাজ্য এবং নেপাল, ভুটান ও ইউনান মানে হচ্ছে চীনের আরেকটি প্রদেশ, কুনমিং যার রাজধানী, জনগণের সংযোগ সহজতর করা হবে। এটি দিয়ে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় কি ইঙ্গিত তারা দিতে চাইলেন, নাকি সেটি শুধু আসলে কথার কথা, বা তারা সব দিক রক্ষা করে কোনো কিছু করতে চাইলেন কিনা, বা বাংলাদেশের মানুষের ভোটারের কাছে ভারতের সাথে সম্পর্কের কথাটা বললে তাদের ভোটের ব্যাপারটা মানে ভারত কার্ডটি এখানে খেলা হলো কিনা সে ব্যাপারে আমি আসলে পরিষ্কার না। কারণ স্পষ্ট বিএনপি ভারত নামটি এড়াতে চাইলো, সেজন্য ভারতের কথা না বলে ভারতের প্রদেশের কথা বলেছে, পররাষ্ট্রনীতির বিষয়ে সেরকমই বলেছে। দেখা যাক সেটি ভোটাররা কিভাবে নেন। তো ফ্রন্ট বা জাতীয় ঐক্য ফ্রন্ট আসলে পররাষ্ট্রনীতিতে রোহিঙ্গাদের সমস্যা কিছু বলে নাই। আর এটি ভুল বলেছিলাম, রোহিঙ্গাদের সম্পর্কে যুক্ত জাতীয় ঐক্য ফ্রন্ট বলেছেন যে রোহিঙ্গা সমস্যা সহ অন্যান্য দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে তারা চেষ্টা করবেন। পরে খবরটিতে যাচ্ছে। 3 আসনে খালেদা জিয়ার প্রার্থিতার আবেদন খারিজ করেছেন হাইকোর্টের তৃতীয় বিচারক বিচারপতি JBM হাসান। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপি প্রধান।
খালেদা জিয়ার আইনজীবীদের আদালতের প্রতি অনাস্থার লিখিত আবেদনও খারিজ করেছেন আদালত। প্রতিবাদে আদালত বর্জন করেন তার আইনজীবীরা। সকালে ফেনী 1, বগুড়া 6 ও 7 আসনে খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি শুরুর জন্য আদালত আইনজীবীদের নির্দেশ দিলেও তারা আপত্তি জানান। এক পর্যায়ে আদালত বর্জন করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। এদিকে রিট খারিজের পর সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, তৃতীয় বিচারকের রায়ই চূড়ান্ত হওয়ায় খালেদা জিয়া আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। সিলেটে প্রথম টি-20তে বড় হারে মন ভাঙলেও হতাশ নয় টাইগার স্কোয়াড। মিরপুরে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকেরা। আরিফুল হক বলছেন, সাফল্য পেতে ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানো দরকার। অতিরিক্ত শট নয়, ক্যালকুলেটিভ ক্রিকেটে গুরুত্ব দিচ্ছে টাইগাররা। এই সফরে টি-20-র প্রথম ম্যাচেই দাপট দেখালো ওয়েস্ট ইন্ডিজ। সহজ জয় পেয়ে ফুরফুরে মেজাজে কার্লোস ব্র্যাথওয়েটের দল। মোমেন্টাম কাজে লাগিয়ে এখন সিরিজ জেতার পরিকল্পনা তাদের। বড় হারে অবশ্য ভেঙে পড়েনি তামিম আরিফুলরা। সাহস যোগাচ্ছে 4 মাস আগের টি-20 সিরিজের স্মৃতি। ফ্লোরিডাতে প্রথম ম্যাচ হারলেও পরের 2 ম্যাচ জিতে ঠিকই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এবারে বাকি 2 ম্যাচ হোম অফ ক্রিকেটে পরিচিত কন্ডিশনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ক্রিকেটারদের। ওদের মধ্যে আমাদের মধ্যে ডিফারেন্সটা এখানে, ওরা মারতে চায়, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি করে খেলি ওদের সঙ্গে, আমার মনে হয় না এটা খুব কঠিন হবে। কারণ আমরা ফ্লোরিডায় যখন ওদের ফার্স্ট ম্যাচ হারছিলাম, পরে 2টা ম্যাচই কিন্তু জিতছি টি-20-তে। তো আমার মনে হয় একটু ক্যালকুলেটিভ করে খেললে ওদের সাথে মনে হয় না আমরা এই 2টা টি-20 আছে, আমরা মনে হয় জেতার চান্স আছে আমাদের 2টা। রান হয়েছে বলেই ওরা মানে সাহস পাইছে এত মানে কুইক ব্যাটিং করার। যখন আপনার মানে পিছনে এত রান থাকবে, 150, 60, 70 রান থাকবে, তখন মনে হয় না যে সাকিব ভাই বলেন, মিরাজ বলেন এত সহজে তাদের মারতে পারবে। তখন ওদের ভিতরে কাজ করবে যে রান অনেক আছে, আমাকে দেখে শুনে ব্যাটিং করতে হবে। যখন আপনি এত কম রানে ডিপেন্ড করতে পারবেন না আপনি এদের সাথে। জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম সাইফুল আলম সভাপতি ও ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম পেয়েছেন 621 ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ফোরামের শওকত মাহমুদ পেয়েছেন 431 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে 569 ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ফোরামের ইলিয়াস খান পেয়েছেন 400 ভোট। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। মোট 17 সদস্যের ব্যবস্থাপনা কমিটিতে মুক্তিযুদ্ধের চেতনা সাংবাদিক ফোরাম থেকে 13 জন নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী ফোরাম থেকে সদস্য পদে 3 জন জয় পেয়েছেন। এছাড়া সদস্য পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র এক প্রার্থী। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল আওয়ামী লীগ বিএনপির ইশতেহার। এবারে জানিয়ে দেব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। সামি বলেছেন, ইশতেহার অনুযায়ী কার্যক্রম অব্যাহত থাকলে দেশ এগিয়ে যাবে। মাহিনের মত, সবার জন্য ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। তুর্য বলছেন, শুধু ইশতেহার ঘোষণা করলে হবে না, ক্ষমতায় আসার পর বাস্তবায়নও করতে হবে। সাগর জানিয়েছেন, উন্নয়ন অব্যাহত রাখার জন্য ইশতেহারে দেওয়া সব কথা মেনে চলতে হবে। তানভীর বলেছেন, রাজনৈতিক দলগুলোকে ভোটের পর ইশতেহার মনে রাখতে হবে। জিনাত বলছেন, দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ইশতেহার তৈরি করা উচিত। আবির বলছেন, দেশের জন্য যেটুকু কাজ করা সম্ভব সেই অনুযায়ী ইশতেহার ঘোষণা করা প্রয়োজন। লিটন বলেছেন, ইশতেহারে অতিরিক্ত আশা দেওয়ার প্রবণতা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। সীমান্ত বলছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। কাজম বলেছেন, জনগণ নিজেদের এবং দেশের উন্নয়নের পক্ষে। দর্শকদের ধন্যবাদ তাদের পাঠানো মতামতের জন্য। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজন।